জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমাদের সকলের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি এই ভিডিওতে। তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় অ্যাপিয়ার করেছো তারা জানো ভালো করে যে নভেম্বরের ১৬ এবং ১৭ তারিখে ক্লার্কশিপ পরীক্ষার প্রিলিমিনারি কিন্তু কন্ডাক্টেড হয়েছে দুটো দুটো করে ৪টে শিফটে। এখন প্রিলিমিনারি হয়ে গেলেও যে প্রশ্নগুলো থেকে যায় সেটা হলো যে এবছরের ক্লার্কশিপ পরীক্ষায় ভ্যাকেন্সি কত, সেটা কিন্তু এখনো অফিসিয়ালি পিএসসির তরফ থেকে কোনো তথ্যে জানানো হয়নি। দ্বিতীয় কথা আরও একটা, সেটা হলো যে এবছরের পরীক্ষায় কাট অফ কত যাবে এই সংক্রান্ত একটা বিষয় ক্যান্ডিডেটদের মাথায় থেকে যাচ্ছে। তাছাড়া যে প্রশ্নগুলো অবভিয়াস সেটা হলো যে এই যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়ে গেল তার অ্যান্সার কি কবে আসবে, আর পিএসসির তরফ থেকে যেরকমটা জানানো হয়েছিল যে তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্যান্ডিডেটের ওয়েমার্কশিট তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে, সেটাই বা কবে করা হবে। তাছাড়া আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, যার মধ্যে এই নিয়োগটা কতদিনের মধ্যে কমপ্লিট হওয়ার পসিবিলিটি আছে। এছাড়া বাকি যে সমস্ত পিএসসির নোটিফিকেশনগুলো, অন্যান্য পরীক্ষার সেই নোটিফিকেশনগুলো কবে আসতে পারে তারও একটা সম্ভাবনা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এক এক করে। তো আমি যদি সবার প্রথমেই তোমাদের সাথে ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করি ক্লার্কশিপ পরীক্ষার। ক্লার্কশিপের ভ্যাকেন্সি যেটা ২০১৯ সালে ভ্যাকেন্সি অ্যানাউন্স করা হয়েছিল ৭,২২৭, যথেষ্ট ভালো সংখ্যায় ভ্যাকেন্সি ছিল। এবং আম, তার আগে যেবার ২০১৫-১৬ সালে পরীক্ষা হয়েছিল তার তুলনায় কিন্তু এই ভ্যাকেন্সিটা যথেষ্ট বেশিই ছিল। কিন্তু ২০২৩ সালে কিন্তু ভ্যাকেন্সি এখনও ডিসক্লোজ করা হয়নি। এখনও ভ্যাকেন্সি ডিসক্লোজ না করা হলেও কানাঘুষো যেটুকু শোনা যাচ্ছিল সেটা হচ্ছে ৫,০০০-এর ভ্যাকেন্সির কথা, ৫,০০০ প্লাস। তবে এই যে ৫,০০০ প্লাস ভ্যাকেন্সি, সেই ৫,০০০ প্লাসের ভ্যাকেন্সির কথাটা কবে শোনা গেছে? ক্লার্কশিপ ২০২৩-এর নোটিফিকেশন আসারও অনেক আগে, অর্থাৎ ২০২২-এর শেষ ২০২৩-এর শুরু ওই রকম সময় এই ভ্যাকেন্সিটা রিপোর্টেড ছিল। এর মধ্যে অনেক ভ্যাকেন্সি আরও রিপোর্ট হয়েছে বেশ কিছু ক্যান্ডিডেটের। অনেকে ক্লার্কশিপ ২০১৯-এ জয়েন করেনি, অনেকে আবার অন্য পরীক্ষা বা অন্য চাকরিতে সুইচ করে গেছে। সেই সমস্ত ভ্যাকেন্সিগুলোকেও যদি এর সাথে অ্যাড করা যায়, বর্তমানে কিন্তু এই ভ্যাকেন্সিটা ৫,০০০ নয়, ৫,০০০-এর থেকে অনেকটা বেশি বেড়েছে। এবং সেটা একটু আধটু নয়, সেটা প্রায় ৮,০০০ থেকে ৮,৫০০-এর মধ্যে ধরে রাখতে পারো ক্লার্কশিপ ২০২৩-এর ভ্যাকেন্সি আসতে চলেছে। এখন এই তথ্যের সত্যতা কোথায়? এই যে ৮,০০০ থেকে ৮,৫০০ ভ্যাকেন্সি বললাম, সেটা রিলায়েবিলিটি কী আছে? দেখো, প্রথম কথা বলি যে এই তথ্যের ক্রেডিট যাদেরকে দিতে হয় তার মধ্যে একজন হলেন পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি শ্রদ্ধেয় নীলাদ্রি স্যার। তিনি বিভিন্ন সময় তার ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে সেখানে ক্যান্ডিডেটদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষা সংক্রান্ত বা পিএসসির বিভিন্ন আপডেট সংক্রান্ত তথ্য দিয়ে উনি ক্যান্ডিডেটদেরকে হেল্প করে থাকেন। উনি অনেক আগেই জানিয়েছিলেন যে নেক্সট ক্লার্কশিপের ভ্যাকেন্সি ৫,০০০-এর উপরে থাকবে। দ্বিতীয় কথা, আরেকটা যারা ক্রেডিট ডিজার্ভ করে সেটা হলো পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের থেকে সম্প্রতি একটি ডেপুটেশন দেওয়া হয় পিএসসির অফিসে, এবং সেখানে তারা স্বয়ং পিএসসির সেক্রেটারি স্যারের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছেন যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি কিন্তু এবছর ৮,০০০ থেকে ৮,৫০০-এর মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু তারা স্বয়ং সেক্রেটারি স্যার এর কাছ থেকে এই তথ্যটি পেয়েছেন, সুতরাং এই তথ্যটাকে রিলাই করা ছাড়া আর কোনো উপায় থাকছে না যে ৮,০০০ থেকে ৮,৫০০-এর মতন ভ্যাকেন্সি কিন্তু ক্লার্কশিপ ২০২৩-এ থাকছে, যেটা একটা বড় সংখ্যার ভ্যাকেন্সি। এবং শুধু তাই নয়, যাবৎকালে ক্লার্কশিপের যতগুলো পরীক্ষা হয়েছে, বা ওয়েস্ট বেঙ্গল বলো অন্য কোনো পরীক্ষার কথা বলো, সেখানে যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে এত ভালো সংখ্যায় ভ্যাকেন্সি খুব কম পরীক্ষায় আসে। এবং তোমরা যদি এর কম্প্যারিজন করো এসএসসি এমটিএস এর সঙ্গে, এসএসসি এমটিএসেও খুব কমবারই হয়তো ৮,০০০-এর থেকে বেশি ভ্যাকেন্সি আসে, যেটা ২২ সালে এসেছিল। ঠিক আছে? বা তোমার এই বছর ৮,০০০-এর থেকে সামান্য বেশি। সেখানে একটা ওয়েস্ট বেঙ্গলের মতন স্টেটে সেখানে ৮,০০০-এর মতন ভ্যাকেন্সি, অন্যান্য পরীক্ষা যেখানে প্রায় স্তব্ধ হয়ে আছে, এই ভ্যাকেন্সিটাকে যথেষ্ট ভালো সংখ্যক ভ্যাকেন্সি মানা যেতে পারে। দ্বিতীয় কথা যেটাতে আসবো সেটা হচ্ছে কাট অফের ব্যাপারে। দেখো, কাট অফ তোমার নিয়ে অনেক জলঘোলা চলছে। অনেকের মধ্যে তোমার ডাউট রয়েছে যে তারা আদৌ কাট অফ পার করতে পারবে কিনা। পরীক্ষা তো প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। হ্যাঁ? তাহলে সেই অনুযায়ী যারা এক্সপেক্ট করে গেছিল যে ৮০, ৮৫, ৯০ মতন অ্যাটেম্প্ট করবে, তাদেরও অ্যাটেম্প্টটা প্রায় কিন্তু ওই ৭০, ৭৫ এরকম গিয়ে থেমে গেছে। আমি নিজে অনেক স্টুডেন্টের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা পরীক্ষা হলে যাওয়ার আগে শিওর ছিল যে তারা যে করে হোক ৯০+ অ্যাটেম্প্ট করবে। কিন্তু তারা ওই পরীক্ষার হলে গিয়ে হয়তো ৭৫+ বা ৮০+ অ্যাটেম্প্ট করে তারপর পেপারটাকে সাবমিট করে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি না যে এমন ক্যান্ডিডেট নেই যারা ৯০+ অ্যাটেম্প্ট করেনি। তাদের মধ্যে বেশিরভাগ ক্যান্ডিডেটই হয়তো তোমার, সবাই না, বেশিরভাগ ক্যান্ডিডেট যারা ৯০, অনেকে আছে ১০০টার ১০০টাও অ্যাটেম্প্ট করে এসছে, তারা কিন্তু বেশিরভাগই সিরিয়াস ক্যান্ডিডেট নয়। যেটা মনে হয়েছে আন্দাজে সেটা দাগিয়ে চলে এসছে। তো এই অ্যাটেম্প্টগুলোকে তো আর অ্যাটেম্প্ট বলে মানা যায় না। আমি তাদের অ্যাটেম্প্টের কথা বলছি যারা প্রশ্নটাকে বুঝে শুনে অ্যাটেম্প্ট করেছে। এবং সেখানে ওভারঅল অ্যাটেম্প্ট যদি ক্যান্ডিডেটদের দেখা যায় সেটা কিন্তু
যথেষ্টই কম। 80+ অ্যাটেম্প্ট করেছে এরকম ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু এবছর যথেষ্টই কম। কেন কম? তার কারণ হচ্ছে পিএসসির এবছরের যে প্রশ্নপত্র ক্লার্কশিপের সেটা কিন্তু আগের বারেরগুলোর তুলনায় যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন এসছে। কিছুদিন আগে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের প্রশ্নপত্র আপলোড করে দিয়েছে এবং সেই প্রশ্নপত্রের মান যদি তুলনা করে দেখা যায় বিগত বছরের প্রশ্নগুলোর সঙ্গে, তাহলে বলা যায় যে যথেষ্ট মডারেট টু হার্ড কোশ্চেন কিন্তু 2023-এর ক্লার্কশিপ পরীক্ষায় এসেছে। স্বাভাবিক এর ফলশ্রুতি যেটা সেটা তো কাট অফের ওপর পড়বেই। অনেকেই বলে থাকে যে না, কাট অফ এইসব বিষয়ের উপর ডিপেন্ড করে না। কারণ প্রত্যেক বছর কম্পিটিশনের মান বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী কাট অফও বাড়তে থাকবে। হ্যাঁ, এটা ঠিক কথা যে প্রত্যেক বছর এখন চাকরির পরীক্ষায় কম্পিটিশনগুলো বাড়তে থাকছে। তবে যে কাট অফ সেই অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এটা বলাটা ভুল। কারণ আমরা যদি তুলনাটা আনি ডাব্লিউবিসিএস এর সঙ্গে, দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022-এর আনরিজার্ভড ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল 130.39। তো এই যে 130-এর কাট অফটা যেটা ডাব্লিউবিসিএস 2022-এর প্রিলিমসে ছিল, সেই কাট অফটাই 2023-এ কমে গিয়ে হয়ে গেল 101.25। এক ধাক্কায় 30 নম্বর কাট অফ কমে গেল। কেন কমে গেছিল? বিকজ 2023-এর কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট হার্ড হয়েছিল 2022-এর তুলনায়। তাহলে এটা প্রমাণ হলো যে শুধুমাত্র কম্পিটিশন বাড়ছে বলেই যে কাট অফ কমবে না, এটা কিন্তু যুক্তিটা ভুল। ডিপেন্ড করে প্রশ্নপত্র কেমন এসছে, ক্যান্ডিডেটরা কি সংখ্যায় অ্যাপিয়ার করেছে ইত্যাদি অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো যদি ডাব্লিউবিসিএস এর মতন পরীক্ষায় কাট অফের পরিমাণ এতটা কমতে পারে, প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তুমি দেখো প্রায় অন অ্যান অ্যাভারেজ 30 নম্বর করে কাট অফ কমে গেছিল ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, তাই না? ডাব্লিউবিসিএস প্রিলিমস এর মতন পরীক্ষায় যদি প্রশ্নপত্রের মান হার্ড হওয়ার জন্য কাট অফ কমতে পারে, কেন ক্লার্কশিপের ক্ষেত্রে কমবে না কেন তাহলে? ক্লার্কশিপের ক্ষেত্রে আমরা যদি দেখি 2019-এ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ ছিল 65, যেটা এসসি এসটির ক্ষেত্রে ছিল তোমার 48 and 29, আবার ওবিসিদের ক্ষেত্রে ছিল 43 এবং 56। আমি যদি এই জেনারেল ক্যাটাগরির কাট অফটা নিয়ে আলোচনা করি যেটা কিনা 65 ছিল, এবছর এই কাট অফটা যথেষ্ট কমার চান্স রয়েছে। এবং খুব যদি আমি তোমাকে একটা মার্জিন বলে দিই, তোমরা যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তারা অন্তত যদি তোমাদের মার্কস 50 থেকে 55-র মধ্যে থাকে, তোমরা কিন্তু নিজেদেরকে সেফ জোনের মধ্যে কনসিডার করতে পারো। আমি বলছি না যে এর মধ্যেই কাট অফ যাবে, ঠিক আছে? তবে সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে এর মধ্যেই কাট অফ থাকার পসিবিলিটি বেশি রয়েছে। তো 50 থেকে 55-র মধ্যে যদি তোমাদের মার্কস আসে তোমাদের এই প্রশ্নপত্র দেখার পর, আমি বলব তাদেরকে যে তোমরা কিন্তু পরীক্ষার জন্য মেন্সের জন্য প্রিপারেশন নাও। বাকি ক্যাটাগরির ক্ষেত্রে বলব বিলো 50 হলেও তোমরা প্রিপারেশন নাও। ইভেন আনরিজার্ভ ক্যাটাগরি যাদের একটু 50-এর থেকে 1-2 নাম্বার কম আছে তারাও কিন্তু প্রিপারেশনটাকে রাখতে পারো। 50-এর থেকে নিচে যাওয়ার চান্সেস কম, তবে 50-এর নিচে গেলেও যেতে পারে, যেহেতু এবছর প্রশ্নের মান অনেকটা চেঞ্জ হয়েছে। তো এই ছিল কাট অফের বিষয়। কাট অফের বিষয়ে আমি তোমাদেরকে বললাম যে এই মার্কসের মধ্যে থাকলে তোমরা মেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা প্রিপারেশন নিতে পারো। এবার এখানে অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে দাদা, ধরো কেউ একদম কাট অফ বরাবর মার্কস পেয়ে পরীক্ষাটায় পাস করেও গেল, প্রিলিমস পরীক্ষায় পাস করেও গেল, মেন্স পরীক্ষায় কি সে পাস করতে পারবে বা চাকরিটা কি আদতে সে পাবে এত কম নাম্বার নিয়ে? দেখো, এই প্রশ্নের উত্তর আমি তোমাদের এই ভিডিও শেষের দিকে দেবো, সেখানে আমি তোমাদের সাথে আলোচনা করবো এই বিষয়টি নিয়ে। তবে তার আগে বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর ব্যাপারে আলোচনা করি। তার মধ্যে একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার অ্যান্সার কি কবে আসবে? প্রিলিমিনারি পরীক্ষার অ্যান্সার কি যেটুকু পিএসসি থেকে শোনা গেছে সেটা হচ্ছে 12ই ডিসেম্বর নাগাদ আসতে পারে। 12ই ডিসেম্বর নাগাদ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে ডিসেম্বর মাসের মধ্যেই চলে আসবে, 1-2 দিন এদিক ওদিক হতে পারে। তবে 12ই ডিসেম্বরের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার অ্যান্সার কি আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট যে কথাটা আসছে সেটা হচ্ছে যে ওএমআর শিট কবে আপলোড করা হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটের। আমরা জানি প্রত্যেকে এবছর পিএসসি তার এই ক্লার্কশিপ পরীক্ষায় দুর্নীতিটাকে আটকানোর জন্য অনেকগুলো যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, যে 5-6টা পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সেটা হচ্ছে যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের তাদের যে তোমার ওএমআর শিট, সেই ওএমআর শিট কিন্তু তারা তাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে। তবে এটা একটু টাইম টেকিং ব্যাপার। এটা তোমরা ডিসেম্বরের মাসের মধ্যে আশা করতে পারো না, এটা তোমরা ফেব্রুয়ারি মার্চ নাগাদ আশা করতে পারো যে এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। এটা পিএসসির তরফ থেকে জানানো হয়েছে। ওই মাধ্যমিক পরীক্ষার পরপর তোমরা ধরে রাখতে পারো, সেই সময়ের মধ্যে আশা করা যায় যে ওই ওএমআর শিটটাকে তারা আপলোড করে দেবে। কিন্তু অ্যাজ অফ নাও অ্যান্সার কি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। প্রশ্ন তো তোমরা হাতে পেয়েই গেছো, অ্যান্সার কি মিলিয়ে তোমরা কিন্তু চেক করে দেখতে পারবে যে তোমাদের কতগুলো কি ঠিকঠাক আছে। নেক্সট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে নিয়োগ কতদিনের মধ্যে হবে? এটা একটা বড় প্রশ্ন। এখন দেখো, নিয়োগের বিষয়ে যদি বলি, তোমরা যদি জেনে থাকো 2019-এর ক্লার্কশিপের কি হয়েছিল, তাহলে তোমরা আন্দাজ করতে পারবে। 2019-এর ক্লার্কশিপের প্রিলিমিনারি হয়েছিল 2020-র জানুয়ারিতে এবং 2020-র ডিসেম্বর মাসে
এর মেন্স হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু মাঝখানে কোভিডের একটা ব্যাপার ছিল। এবং কোভিডের ব্যাপার থাকায় এই মেন্সের খাতা দেখা নিয়ে অনেকের অনেক অভিযোগ উঠেছে যে মেন্সের খাতা ঠিক মতন দেখা হয়নি। দ্বিতীয় কথা আরো একটা কথা বলি, সেটা হচ্ছে যে আ আ তারপরেও মেন্স হয়ে যাওয়ার পরেও এই পরীক্ষার আ আ ডিলে এতটাই হয়েছিল কোভিড সংক্রান্ত বিষয় এবং কিছু অভ্যন্তরীণ বিষয়ের জন্য। এই পরীক্ষাটাতে ডিলে এতটাই হয়েছিল যে শেষমেশ পরিস্থিতি এমন এসেছিল যে অল ইন্ডিয়া এডুকেটর যারা, তাদেরকে পর্যন্ত ক্লার্কশিপ নিয়ে তাদের আম আ সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে পোস্ট করতে হয়েছিল অল ইন্ডিয়া বিভিন্ন এডুকেটরদের। এমনকি বিধানসভায় উঠে যাওয়ার মতন ব্যবস্থা হয়েছিল এই ক্লার্কশিপ পরীক্ষার ২০১৯ এর ক্ষেত্রে। আশা করি এবছর সেটা হবে না। এবছর পরীক্ষার নিয়োগ যথেষ্ট তাড়াতাড়ি কমপ্লিট করে দেওয়া হবে পিএসসির তরফ থেকে। যদি একটা অন অ্যান এভারেজ আনুমানিক সময় বলে রাখি, ধরে রাখতে পারো ২০২৫ এর মধ্যে এই পরীক্ষার বাকি যে সমস্ত স্টেপগুলো, কি স্টেপ এখন বাকি রয়ে গেছে? এক হচ্ছে ডেসক্রিপটিভ পেপার এবং ২ নম্বর হচ্ছে টাইপিং টেস্ট, তাই তো? এবং তারপর তোমাদের থাকবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। গত বছর ডকুমেন্ট ভেরিফিকেশন অনলাইনে করা হয়েছিল। বিকজ গত বছর তোমার কোভিড চলছিল। এবছর যদি অনলাইনে নাও করায়, তাও তোমরা ধরে রাখতে পারো যে ২০২৫ এর মধ্যে এর যে পরীক্ষার প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং হয়তো ২০২৬ এর শুরুর দিকের মধ্যে তোমার ফাইনাল রেজাল্টও বেরিয়ে যেতে পারে। ঠিক আছে? এই হলো তোমার এবং এই তথ্যগুলো কিন্তু পিএসসির তরফ থেকে পাওয়া। আমি নিজে বলছি না তোমাদেরকে। ঠিক আছে? ২০২৬ এর শুরুর দিকের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, এবার সেই পরীক্ষাগুলোর কথায় আসি যে বাকি পরীক্ষাগুলোর নোটিফিকেশন কবে আসতে চলেছে। বাকি পরীক্ষাগুলোর মধ্যে দেখো যে সমস্ত পরীক্ষাগুলোর জন্য ক্যান্ডিডেটরা এক্সপেক্ট করে থাকে, তার মধ্যে যেমন একটা হচ্ছে পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর এর কথা যদি বলি, এবং পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। এই যে দুটো পরীক্ষার ভ্যাকেন্সি, তার একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন ডিসেম্বরের মধ্যে আসার কথা চলছে। তোমরা ধরে রাখতে পারো ডিসেম্বর ২০২৪ এর মধ্যে এর একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন চলে আসবে, যেখানে মোটর ভেহিকল ইন্সপেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য জানানো হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এরপর আসছি যদি ফরেস্ট সার্ভিসের কথা আসি, ফরেস্ট সার্ভিসটাও তোমরা ডিসেম্বরের এন্ড থেকে জানুয়ারির মধ্যে হিসাব ধরে রাখতে পারো যে এর মধ্যে আসতে পারে পিএসসি ফরেস্ট সার্ভিসের যে পরীক্ষাটা সেটা। আর তবে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যদি কথা বলি, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এবং তোমার ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, এগুলো আসতে চলেছে। তবে যারা স্কুল এসআই এর পরীক্ষার জন্য এক্সপেক্ট করে রাখতে চলেছো এবং যারা ফায়ার অপারেটর পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছে, তাদের ক্ষেত্রে বলি এই মুহূর্তে স্কুল এসআই এর কোনো ভ্যাকেন্সি আসতে চলছে না। কারণ স্কুল এসআই থেকে এখনো অবধি সেরকমভাবে কোনো রকম ভ্যাকেন্সি পিএসসির তরফ থেকে রিপোর্ট করা হয়নি যে তারা এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করবে। আর এমনকি ফায়ার অপারেটরের ভ্যাকেন্সি থাকলেও ফায়ার অপারেটরের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে গেছে সেটা হলো যে গতবার যখন ২০১৮ নোটিফিকেশনে ফায়ার অপারেটরের পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষায় কিন্তু যথেষ্ট দুর্নীতির অভিযোগ ঘটে। তো সেই জিনিসগুলোকে পিএসসি ভালো করে খতিয়ে দেখবে, সেটাকে কমপ্লিট করে তবেই ফায়ার অপারেটরের পরবর্তী নিয়োগ কমপ্লিট করা হবে। ফেব্রুয়ারি মার্চের আগে তো ফায়ার অপারেটরের ব্যাপারে এক্সপেক্টই করো না, এবং স্কুল এসআইয়ের আপাতত কিন্তু কোনোরকম কোনো ক্লুই নেই যে এই স্কুল এসআইয়ের পরবর্তী পরীক্ষাটা কবে হবে। তবে যে পরীক্ষাগুলোর ব্যাপারে তোমাদেরকে বললাম, তোমরা যদি প্রিপারেশনের মধ্যে থাকো, এই পরীক্ষাগুলোকে টার্গেট করে তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে যেতে পারো, যার মধ্যে এক মোটর ভেহিকল ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, ফরেস্ট সার্ভিস রয়েছে। কেউ যদি জুডিশিয়াল সার্ভিস বা অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন নিতে থাকো, তাদেরও কিন্তু নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ঠিক আছে? এখন সব কথার শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে এখন তাহলে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, বিশেষ করে ক্লার্কশিপের ক্যান্ডিডেট, তাদের করণীয় কি? দেখো, আমি খুব সোজাসাপটা কয়েকটা কথা বলি। আমি যদি ধরে নিই যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি ৮,০০০ই আসলো। ৮,০০০ আসলে ক্যান্ডিডেট কত? ক্যান্ডিডেটকে মেন্সের জন্য দেখা হবে। মেন্সের জন্য এর ১০ গুণ ভ্যাকেন্সি, অর্থাৎ তোমার ৮০,০০০ মতন ক্যান্ডিডেটকে ডাকা হবে মেন্স পরীক্ষা দিতে। এবার এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছে কতজন? পিএসসির তথ্য অনুযায়ী যদি দেখা যায়, পরীক্ষায় অ্যাপ্লাই করেছিল ৭,১৪,৪১৩ জন ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ করেছিল। তবে এই ৭,১৪,৪১৩ জনই কিন্তু পরীক্ষায় বসেনি। তোমরা যারা পরীক্ষা দিতে গেছো, নিশ্চয়ই হলের অ্যাটমসফিয়ার দেখে বুঝতে পেরেছো যে অনেক ক্যান্ডিডেটই এক্সাম স্কিপ করেছে। রিজন কি? নোটিফিকেশন বেরোনোর প্রায় ১ বছর পরে পরীক্ষা হচ্ছে। অনেকেই তোমার অন্যান্য পরীক্ষায় জব পেয়ে গেছে। ঠিক আছে? বা অনেকে অন্যান্য পরীক্ষায় জব পেয়ে গেছে, বা কারো হয়তো কোনো পরীক্ষার রেজাল্ট বাকি ছিল। সেই সমস্ত পরীক্ষাগুলোর রেজাল্ট বেরিয়ে গেছে বলে তারা কিন্তু আর এই পরীক্ষায় অ্যাপিয়ার হয়নি। ফলে অ্যাপ্লিকেশন যে পরিমাণে পড়েছিল, তার তুলনায় যে পরিমাণ ক্যান্ডিডেট পরীক্ষায় আদতে অ্যাপিয়ার করেছে, তার সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। সেটাকেও আমি যদি
তুলনামূলক ৫,০০০-এর কাছাকাছি বা ৫ লাখের কাছাকাছি ধরে রাখি। ৫ লাখ ক্যান্ডিডেট যদি পরীক্ষায় অ্যাপিয়ার করে থাকে, আর মেন্সে তাহলে ডাক পাচ্ছে কতজন? ৮০,০০০-এর মতন। অর্থাৎ মোট যে ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছে প্রিলিমিনারি পরীক্ষায়, তার প্রায় ৬ ভাগের ১ ভাগ কিন্তু তোমার মেন্সের জন্য ডাক পেতে চলেছে। ঠিক আছে? তার প্রায় ৬ ভাগের ১ ভাগ মেন্সের জন্য ডাক পেতে চলেছে। এবং এদের মধ্যে হবে বাকি কম্পিটিশনটা, অর্থাৎ মেন্স এবং তারপর টাইপিং। টাইপিং হওয়ার পর তারপর এদের মধ্যে থেকে যারা সিলেক্ট হবে, তারা ফাইনাল রেজাল্ট বা ফাইনাল ওই পিডিএফটাতে নিজেদের নাম তুলতে পারবে, যেখানে তারা ফাইনালি সিলেক্টেড হবে ক্লার্কশিপ ২০২৩ পরীক্ষার জন্য। এখন কথা হচ্ছে যে তারা তার জন্য স্পেশালি আলাদা কি করতে হবে? দেখো, এই যে ৮০,০০০ ক্যান্ডিডেটের কথা বললাম, এই ৮০,০০০ ক্যান্ডিডেটের মধ্যে অনেকেই এমন থাকবে যে যারা ভাবনা চিন্তা করছে যে না, আগে প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোক, রেজাল্ট বেরোনোর পর আমরা তারপর মেন্সের জন্য প্রিপারেশন নেব। জরুরি নয় যে এমন যে রেজাল্ট বেরোনোর পর তোমাকে খুব বেশি সময় দেওয়া হবে মেন্সের প্রিপারেশন নেওয়ার জন্য। আমি প্রত্যেককে একটা কথা বলি, তোমাদের যাদের মার্কস এই যে 50% থেকে 55% এর মধ্যে যে মার্কসের আমি রেঞ্জটা বলে দিলাম, তার যদি মধ্যেও থাকে বা তার থেকে অনেকটা বেশিও থাকে, দুজনকেই আমি বলব, ২ দলকেই আমি বলব, তোমরা কিন্তু এখন থেকে মেন্সের প্রিপারেশনটাকে নেওয়া শুরু করো। বিকজ ক্লার্কশিপের মেন্সের যদি কথা বলি, মেন্স হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের, এবং ডেসক্রিপটিভ মানে সেখানে লিখে তোমাকে প্র্যাকটিস করে অভ্যাস করতে হবে। সেখানে কিন্তু এমসিকিউ এর মতন নয় যে একটা এমসিকিউ তুমি ক্লিক করলে এবং তোমার ১ নম্বর বাঁধা ধরা থাকলো। এই লেখার পরীক্ষাগুলোর ক্ষেত্রে অনেকটা ব্যাপার থাকে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কারণ কোন স্যার দেখছে, কোনো স্যার তোমার ওই একই লেখায় ভালো নাম্বার দিল, কোনো স্যার তোমার ওই একই লেখায় একটু কম নাম্বার দিয়ে দিল, যেটা কিন্তু তোমার সিলেকশনে অনেকটা প্রভাব ফেলবে। তাই তোমাকে চেষ্টা করতে হবে এখন থেকে লেখার মানটাকে উন্নত করতে। সেটা এই যে ৬ খানা রাইটিং রয়েছে, সেই ৬ খানা রাইটিং তোমাকে ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করতে হবে। ঘড়ি ধরে লেখা প্র্যাকটিস করার সাথে সেই লেখার মানটাকে উন্নয়ন করতে হবে। গ্রামারটাকে ঠিক করতে হবে, তোমাকে তোমার ভোকাবুলারিটাকে স্ট্রং করতে হবে। যদি তোমাদের ডাউট থেকে থাকে যে এই যে ডেসক্রিপটিভে দাদা লেখাগুলো রয়েছে, সেই লেখাগুলো প্র্যাকটিস করবো কোথা থেকে? আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ফ্রি ক্লাস চলছে। সেখানে আমি তোমাদেরকে ট্রান্সলেশন সম্পর্কে, রিপোর্ট সম্পর্কে, সারসংক্ষেপ সম্পর্কে, কিভাবে কি লিখতে হয় উদাহরণ সহ করে দেখিয়েছি। তোমরা যদি সেখান থেকে গাইডেন্স নিতে চাও, তুমি ডেসক্রিপটিভ বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে পারো, ওখানেও আমি নিয়মিত আপডেটগুলো পোস্ট করতে থাকি। ঠিক আছে? তো এই সময় তোমাদের এই লেখাগুলোকে প্র্যাকটিস করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। কোনো একটা স্ট্যান্ডার্ড বই নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করেছি যে কোথা থেকে ডেসক্রিপটিভ তোমরা প্র্যাকটিস করবে। সেখান থেকে এই প্রত্যেকটা টপিক, যে টপিকগুলো রয়েছে, যেমন ধরো রিপোর্ট রয়েছে, যেমন ধরো ট্রান্সলেশন রয়েছে, যেমন ধরো প্রেসিস রয়েছে, তোমাকে এখন থেকে এই টপিকগুলোর উপর লেখা প্র্যাকটিস করতে হবে। যত তুমি লেখার মান বাড়াতে পারবে, তত তুমি সিলেকশনের দিকে এগিয়ে যাবে। এখন তোমার মনে হতে পারে যে আমার নাম্বারটা তো কাট অফের খুব কাছাকাছি রয়েছে, আমি পাস করব কিনা, তারপর আমি ভাবনা চিন্তা করব। যে দেখো, আমি বলতে পারি এই সুযোগটা কিন্তু তোমরা আর কবে পাবে বা পরবর্তীকালে পাবে কিনা তার কিন্তু কোনো অ্যাসিউরিটি নেই। বিকজ গতবার ক্লার্কশিপেও এমন দেখা গেছে যে অনেক ক্যান্ডিডেট মার্জিনাল স্কোর করেছে, যাদের স্কোর ছিল কাট অফের থেকে হয়তো সামান্য বেশি, কিন্তু তারা মেন্সে সিলেকশন নিয়ে গেছে। আবার অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রিলিমিনারিতে খুব ভালো নাম্বার করেছিল, তারা কিন্তু মেন্সে সিলেকশন পায়নি, বিকজ তারা মেন্সটাকে খুব হেলাফেলা করে দেখেছে এবং মেন্সে তারা ভালো লিখে আসতে পারেনি। সুতরাং ক্লার্কশিপের মতন পরীক্ষায় ডেসক্রিপটিভ পেপার বা মেন্স হলো গেম চেঞ্জার, প্রিলিমিনারি নয়। এই কারণে ডেসক্রিপটিভ পেপারটাকে কখনোই হালকাভাবে নিও না, এবং চেষ্টা করো প্রতিদিন এই টপিকগুলোর উপর লেখা প্র্যাকটিস করতে। তবে কিন্তু তোমরা ডেফিনেটলি আমি তোমাদেরকে বলতে পারি যে এখন থেকে যারা লেখা প্র্যাকটিস করবে, তাদের কিন্তু সিলেকশনের খুব হাই চান্সেস আছে। এই যে ৮০,০০০ ক্যান্ডিডেট, এই ৮০,০০০ ক্যান্ডিডেটের প্রত্যেকে তো এতটা সিরিয়াস অ্যাসপিরেন্ট নয়। খুব কমজনই আছে যারা এদের মধ্যে থেকে তোমার সিরিয়াসভাবে পড়াশোনাটাকে করবে বা পরীক্ষাটাকে সিরিয়াসভাবে অ্যাটেম্প্ট করবে। ঠিক আছে? আবার এটাও একটা ফ্যাক্টর যে এই ৮০,০০০ যতজনকে পিএসসি ডাকবে, ততজনই মেন্সে অ্যাপিয়ার করবে কিনা। সুতরাং আ আ সব দিক বিচার বিবেচনা করে যদি দেখা যায়, যেহেতু ভ্যাকেন্সির সংখ্যা ভালো রয়েছে, কাট অফ কম যেতে চলেছে, প্রিলিমিনারিতে তোমার মার্কস যাই থাকুক না কেন, কম থাকুক বেশি থাকুক, মোটামুটি যদি একটা ডিসেন্ট রেঞ্জের মধ্যে থাকে, এই মুহূর্তে মেন্সের জন্য প্র্যাকটিস করাটাই তোমার হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো তোমরা তোমাদের প্র্যাকটিসটাকে চালিয়ে যাও, প্রিপারেশনটাকে চালিয়ে যাও। আমার তরফ থেকে যতটুকু গাইড করা তোমাদের পসিবল আমি ডেফিনিটলি করব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকের ভিডিও এটুকুই। থ্যাংক ইউ।